কিছু আসনের লোভে পেয়ার চাইলে জাতীয় জীবনে ভয়ঙ্কর পরিণতি আসবে বললেন সালাউদ্দিন। এদিকে হাসিনার পক্ষে জনমত তৈরির চেষ্টা, নেপথ্যে ভারতের জানাবো রাজনীতির সব হিসাব এলোমেলো হয়ে যাচ্ছে বললেন রনি। আরো জানাবো কোর্ট পুলিশের ব্যারাকে ভাত খেলেন আসামি, পরিদর্শক সহ 6 পুলিশ সদস্য ক্লোজড। এবং সর্বশেষ জানাবো প্রাথমিকে ধর্মীয় শিক্ষক নিয়োগ না দিলে রাজপথে নামতে বাধ্য হব বললেন রেজাউল করিম। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। কিছু আসনের লোভে পেয়ার চালিয়ে জাতীয় জীবনে ভয়ঙ্কর পরিণতি আসবে বললেন সালাউদ্দিন। কিছু আসন বেশি পাওয়ার লোভে কেউ সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন চাইলে জাতীয় জীবনের জন্য ভয়ঙ্কর পরিণতি নিয়ে আসবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, প্রত্যক্ষ ভোটের মাধ্যমে সংসদ সদস্য নির্বাচিত করা একটি পরীক্ষিত পদ্ধতি। এর বাইরে কেউ যদি রাজনৈতিক স্বার্থে অথবা কিছু আসন বেশি পাওয়ার লোভে সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন চায়, সেটা জাতীয় জীবনের জন্য একটা ভয়ঙ্কর পরিণতি নিয়ে আসবে। সালাউদ্দিন আহমেদ বলেছেন, ঐক্যমত কমিশনের সূচিতে নিম্নকক্ষ পিয়ার পদ্ধতির প্রস্তাব না থাকলেও রাজনৈতিক উদ্দেশ্যে কেউ আন্দোলনে নামলে রাজনৈতিকভাবে তা মোকাবেলা করবে বিএনপি। জাতীয় পার্টি ও 14 দল নিষিদ্ধের দাবির প্রসঙ্গে তিনি বলেন, নির্বাহী আদেশে রাজনৈতিক দল নিষিদ্ধ করার পরিণাম ভবিষ্যতের ভয়ঙ্কর চর্চায় রূপ নেবে। নির্বাহী আদেশে রাজনৈতিক দল নিষিদ্ধ করতে গেলে স্বৈরাচারের সঙ্গে যুক্ত 28টি দলকে নিষিদ্ধ করতে হবে। নির্বাচন কাদের নিয়ে হবে? এটার উদ্দেশ্য এমন হতে পারে যে নিজেদের অতিরিক্ত সুবিধা নিতে আন্দোলনকারীরা আরও দলের নিষিদ্ধের দাবি জানাতে পারে। এতে জাতীয় ঐক্য বিনষ্ট হবে। এই সূত্র ধরে পতিত শক্তি সুযোগ নেবে। সালাউদ্দিন আহমেদ বলেন, নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দলের নিষিদ্ধ চায় না বিএনপি, বরং এ বিষয়ে বিচার প্রক্রিয়া নির্ধারণ করা উচিত। সঠিক সময় নির্বাচনের মাধ্যমে স্থিতিশীল সরকার গঠন করতে না পারলে জাতীয় নিরাপত্তার পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তা হুমকিতে পড়বে বলে মনে করেন তিনি। বৈধ প্রক্রিয়ায় সংসদের মাধ্যমে সংবিধান সংশোধন হবে এমন প্রস্তাবে বিএনপির সমর্থন থাকবে বলেও জানান দলটির জ্যেষ্ঠ এই নেতা। তবে এমন কোনো প্রক্রিয়াকে বিএনপি উৎসাহিত করবে না যে এই বিধান ভবিষ্যতে দেশে অরাজকতা তৈরি করবে। আলোচনার টেবিলে যে কোনো সমস্যার সমাধান সম্ভব, সে কথা বলেছেন সালাউদ্দিন আহমেদ। হাসিনার পক্ষে জনমত তৈরির চেষ্টা, নেপথ্যে ভারতের ছাত্র জনতার আন্দোলনের মুখে গত বছর 5 আগস্ট পদত্যাগ করে ভারতে পালিয়ে যান ফ্যাসিস্ট শেখ হাসিনা। ভারত থেকে দলীয় নেতাকর্মীদের সঙ্গে অনলাইনে যোগাযোগ অব্যাহত রাখছেন এবং একের পর এক উস্কানিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছেন জুলাইয়ের মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত সাবেক সরকার প্রধান। প্রায় সময় বাংলাদেশে ঢুকে পড়বেন বলে নেতাকর্মীদের আশ্বাস দিয়ে যাচ্ছেন তিনি। তবে তার সে তর্জন গর্জন এখন পর্যন্ত কাগজে ভাগ হিসেবে দেখছে সচেতন নেতাকর্মী ও বিশ্লেষকরা। তবে এর মধ্যে আওয়ামী লীগ ও তাদের মিত্রদের দীর্ঘদিনের প্রচেষ্টার অংশ হিসেবে আবারও চাওয়া হচ্ছে ষড়যন্ত্র তত্ত্ব। দুর্গাপূজার পরই দেশে ফেরার লড়াইয়ে নামবে কলকাতায় থাকা আওয়ামী লীগের নিউটন শাখা। দীর্ঘ 15.5 বছর শেখ হাসিনা গুম খুনকে পাশ কাটিয়ে আবারও তাকে প্রাসঙ্গিক করার অপচেষ্টায় ব্যস্ত ভারত ও তার প্রক্সিগুলো। এই লক্ষ্যে সচল করা হচ্ছে আওয়ামীপন্থী বিভিন্ন এজেন্সিকে। তাদের তৎপরতায় বাংলাদেশের রাজনীতিতে এখন সবচেয়ে বড় প্রশ্ন, ফ্যাসিবাদী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি সত্যিই দেশে ফিরছেন? ভারতীয় মিডিয়া একাংশ এবং কিছু বুদ্ধিজীবী তৎপরতা এই জল্পনাকে আরও উস্কে দিয়েছে। অভিযোগ উঠেছে, ভারতীয় গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং এর মততে হাসিনার পক্ষে জনমত তৈরির চেষ্টা চলছে। সম্প্রতি দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে আওয়ামী লীগের একটি সম্মেলন। এই সম্মেলনের নেপথ্যে ভারতের রয়ের সমর্থন রয়েছে বলে অভিযোগ। সেখানে অংশ নিয়েছিলেন পশ্চিমবঙ্গের দ্বিতীয় সারির কমিউনিস্ট নেতা গৌতম রায়। নিজ রাজ্যে তেমন গুরুত্ব না পেলেও বারবার হাসিনার প্রশংসা করে নিজেকে প্রাসঙ্গিক রাখার চেষ্টায় থাকেন গৌতম। তার একটি বইয়ের ভূমিকা লিখেছেন শেখ হাসিনা। সম্মেলনে গৌতম রায় দাবি করে 34 বছরের রাজনৈতিক জীবনে হাসিনা দুপুরে ভাত খাওয়ার তেমন সুযোগ পাননি। কাজের চাপের বেশিরভাগ সময় তিনি চা, টোস্ট, বিস্কুট খেয়েছেন। তিনি হাসিনার এই সরল জীবনযাত্রার প্রশংসা করে তাকে সুফিয়া কামাল, সুচিত্রা মিত্র ও গৌরী আয়ুবের মতো নারীদের সঙ্গে তুলনা করেছেন। শুধু সম্মেলন নয়, ডিজিটাল মাধ্যমে হাসিনার পক্ষে প্রচারণা চালানো হচ্ছে। অভিযোগ উঠেছে, পশ্চিমবঙ্গের একটি ওয়েব পোর্টাল নিয়মিত আওয়ামীপন্থীদের অনুষ্ঠান প্রচার করছে। এর পরিচালক ধবল সরকার নাকি আওয়ামী লীগের কাছ থেকে কয়েক কোটি টাকা পেয়েছে। এছাড়া অসংখ্য ফেসবুক ইনফ্লুয়েন্সারকেও টাকা দিয়ে বিভিন্ন বিষয়ে পোস্ট করানো হচ্ছে। এই তৎপরতা নিয়ে রাজনৈতিক অঙ্গনে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। অনেকে মনে করছেন ভারত ও বাংলাদেশের একটি অংশ পরিকল্পিতভাবে হাসিনার প্রত্যাবর্তনের ক্ষেত্র প্রস্তুত করেছে। রাজনৈতিক সমীকরণ ও বাস্তবতার দ্বন্দ্ব। রাজনীতির মাঠ গরমে শেখ হাসিনার একের পর বারংবার দেখা গেলেও বাস্তব পরিস্থিতি ভিন্ন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের মতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বর্তমানে ট্রাম্প প্রশাসনে আরোপিত শুল্কের কারণে চাপে আছেন। ফলে বাংলাদেশের রাজনীতিতে ভারতের উচ্চাভিলাষী পরিকল্পনা কতটুকু সফল হবে তা নিয়ে বিরাট প্রশ্ন রয়েছে। তবে এর মধ্যেও দিল্লিতে আওয়ামী লীগের নেতাদের আনাগোনা বেড়েছে। সম্প্রতি ওবায়দুল কাদের দিল্লিতে অবস্থান করছেন বলে জানা গেছে। একই সঙ্গে হাসিনার ঘনিষ্ঠ কলকাতার কিছু
কিছু বুদ্ধিজীবীকে তার সঙ্গে দেখা করার সুযোগ দেওয়া হয়েছে। তার আগামী দিনে মিডিয়ায় আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য কি ভূমিকা রাখবেন তা নিয়ে আলোচনা করছেন। শোনা যাচ্ছে পূজার পরই কলকাতার হাসিনাপন্থী বুদ্ধিজীবীরা এই বিষয়ে বড় পদক্ষেপ নিতে পারে। এর পেছনে রয়ের পূর্ণ সমর্থন থাকবে বলেও নিশ্চিত করা হয়েছে। কলকাতার বুদ্ধিজীবী আওয়ামী লীগের মধ্যে পিডিএফ প্রচারের পুস্তক, নানা ধরনের ভুয়া ভিডিও ছড়িয়ে দেওয়া হচ্ছে। প্রচারের এসব ভুয়া তথ্য উপাত্ত দিয়ে তাদের বলা হচ্ছে সেগুলো কলকাতা, দিল্লি, ঢাকায় শেয়ার করার জন্য। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ও ব্যক্তি ইউনূসের বিরুদ্ধেও তারা প্রোপাগান্ডা চালাচ্ছেন। এই প্রোপাগান্ডা আরও জোরে সোরে চালাতে কাজ করছেন তারা। একাধিক গোয়েন্দা সূত্র বলছে সেসব নীল নকশা চলছে দিল্লিতে হাসিনা আশ্রয়স্থলে বসেই। সব মিলিয়ে শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে ভারতীয় মিডিয়া এবং আওয়ামী লীগ সমর্থকদের এই তৎপরতা নতুন এক বিতর্কের জন্ম দিয়েছে। তবে শেষ পর্যন্ত তিনি দেশে ফিরতে পারবেন কিনা তা সময়ই বলে দেবে বলে জানিয়েছেন রাজনৈতিক বোদ্ধারা। রাজনীতির সব হিসাব এলোমেলো হয়ে যাচ্ছে বললেন রনি। রাজনৈতিক বিশ্লেষক ও সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি বলেছেন, রাজনীতির সব হিসাব এলোমেলো হয়ে যাচ্ছে। ভোট বলতে আমরা সংখ্যাগরিষ্ঠের রাজনৈতিক শক্তি এবং আপাত জনপ্রিয়তাকে ভোটে যেতে নিয়ামক হিসেবে মনে করতাম। তবে ডাকসু ও জাকসু নির্বাচনের পর যে নেগেটিভ তৈরি হয়ে গেছে তাতে গুন্ডামি, চাঁদাবাজি, পেশি শক্তি ব্যবহার করে 10টা গুন্ডা 20টা হুন্ডা দিয়ে এখন আর ভোটারদের ভোট কেন্দ্রে আনা যাবে না, ব্যালট বাক্স ছিনতাই করা যাবে না। এই জামানাতে যখন প্রযুক্তি পৃথিবীকে ডমিনেট করছে, যখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানুষের মস্তিষ্ককে হুমকির মুখে ফেলে দিচ্ছে, যখন মানুষের কর্মশক্তিকে চ্যালেঞ্জ জানাচ্ছে রোবোটিক শক্তি, তখন এসব করে ভোট পাওয়া সম্ভব নয়। রনি বলেন, বর্তমানে রাজনৈতিক অঙ্গনে দুটো সংগঠন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহারের শীর্ষে আছে। তারা সেই অনুযায়ী প্রচার এবং প্রোপাগান্ডা চালাচ্ছে। এর মধ্যে 1 নম্বরে আছে জামায়াত ইসলামী প্রকাশ্যে, আর 2 নম্বরে আছে হিজবুত তাহরির অপ্রকাশ্যে। দে আর ডমিনেটিং দ্য হোল পলিটিক্স। জামায়াতের ইসলামী একটা নমুনা বলি। আমি যে বিল্ডিং এ থাকি তার মালিকের পক্ষের যে ভদ্রলোক, তিনি আজীবন বিএনপি করতেন, এমনকি আওয়ামী লীগ জামানাতেও বিএনপি করেছেন। গত সপ্তাহে তার সঙ্গে আমার দেখা হলো। তিনি দৌড়ে আমার সঙ্গে কথা বলতে বলতে লিফটে চলে আসলেন। এসে তিনি যে কথাবার্তাগুলো বললেন তাতে মনে হলো তিনি জামায়াতের ভাষায় কথা বলছেন। শিবিরের বিজয়ে তার চোখে মুখে রীতিমতো পূর্ণিমার চাঁদ ঝলসে উঠেছে। আমি এই যে বিএনপির একজন কট্টরপন্থী সমর্থক হঠাৎ করে অল্প কয়েকদিনের মধ্যে কি করে শিবিরের সমর্থক হলো তা আমার মাথায় ঢুকে না। এছাড়া আমার নিজের নির্বাচনী এলাকায় একজন কট্টর আওয়ামী লীগ যুবক হঠাৎ করে দেখি গত 3-4 মাস ধরে দাঁড়িয়ে রেখে সে সারাদিন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ করে। সে আমার কাছে আসছে। আমি বললাম, তুমি কাজটা করলা কি? তুমি তো এখন সারাক্ষণ ওই জেলা জামায়াতের আমিরের সঙ্গে ঘুরো, তোমার এই অবস্থা হলো কেন? আমি তো তোমার দাঁড়িয়ে রেখে মনে করেছিলাম তুমি চরমোনাইয়ে যোগদান করেছো, কিন্তু জামায়াত কেন? তো দেখলাম তার পুরো মন, মস্তিষ্ক, চেহারা, চরিত্র, আচরণ, কথাবার্তা, দৃষ্টিভঙ্গি সবকিছু জামায়াতি হয়ে গেছে। সে আগের মতো আর আমার সামনে বসে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে মুচকি মুচকি হাসে। আমি 2টো উদাহরণ বললাম, আমার বাড়ি এবং আমার এলাকার। আমার এলাকায় আরেকটা ছেলে আছে আধা পাগল। এসব আধা পাগল লোকের সবচেয়ে বড় সমস্যা হলো তারা মিথ্যা কথা বলতে পারে না। তো সে একদিন টেলিফোন করে বলল, ভাইয়া চারদিকে শুধু জামায়াত আর জামায়াত, ঘরে ঘরে জামায়াত। আল্লাহ গো, এত জামায়াত কোথায় ছিল? রনি বলেন, এখন আপনি দেখেন চরমোনাই পীরের সঙ্গে জামায়াতের এক সময় নীতিগত দ্বন্দ্ব ছিল, তো তারা এখন একত্র হয়ে গেছে। জামায়াত যা করছে চরমোনাই তাই করছে। কেউ জামায়াতের বিরুদ্ধে কথা বলছে না। এর কারণটা হলো মনোজগতে জামায়াত কতগুলো জিনিস তৈরি করে ফেলেছে। এখন কেন যেন সবার ভাষা চেঞ্জ হয়ে গেছে, সবার বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে গেছে। এবং সামনে যে নির্বাচন আসছে সেই নির্বাচনে গিয়ে পেশি শক্তি কাজে আসবে না, গুন্ডামি করা যাবে না, ব্যালট বাক্স ছিনতাই করা যাবে না, চাঁদাবাজিতে মানুষ ভোট দেবে না। মানুষ সাহসী হয়ে গেছে। ফলে কি হলো, এই যে আমাদের দেশে যে ট্রেডিশনাল রাজনীতি, সেই ট্রেডিশনাল রাজনীতি রীতিমতো হুমকির মুখে পড়েছে। কোর্ট পুলিশের ব্যারাকে ভাত খেলেন আসামি, পরিদর্শক সহ 6 পুলিশ সদস্য ক্লোজড। বরগুনার আমতলী উপজেলা একাধিক মামলার আসামি উপজেলা পৌর যুবলীগের সভাপতি আরিফুল হাসানকে কোর্ট পুলিশের একটি ব্যারাকে পুলিশের বিছানায় বসিয়ে ভাত খাওয়ানোর ঘটনা ঘটেছে। এই ঘটনার একটি ভিডিও প্রকাশ্যে আসলে কোর্ট পুলিশের পরিদর্শক বশির আলম সহ 6 পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। এর আগে গত 2 সেপ্টেম্বর আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কোর্ট পুলিশের ব্যারাকে বিছানায় বসে আসামির ভাত খাওয়ার এই ঘটনা ঘটে। প্রকাশ্যে আসা ভিডিওতে দেখা যায় সন্ত্রাস দমন, বিস্ফোরক নিয়ন্ত্রণ আইন ও বিশেষ ক্ষমতা আইন সহ বিভিন্ন মামলায় গ্রেফতার আসামি আমতলী উপজেলার পৌর যুবলীগের সভাপতি আরিফুল হাসান আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কোর্ট পুলিশের একটি ব্যারাকে বিছানায় বসে ভাত খাচ্ছেন। এ সময় আরিফের স্বজনরা তার পাশে উপস্থিত ছিলেন। ভিডিওতে আরও দেখা যায় কোর্ট পুলিশের পরিদর্শক বশির আলমও সেখানে উপস্থিত আছেন। পরে এই ঘটনায় একটি ভিডিও প্রকাশ্যে আসলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনায় পরিদর্শক বশির আলম সহ 6 পুলিশ সদস্যকে ক্লোজ করা হয়। এ বিষয়ে বরগুনার পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার বলেন, যাদের বিরুদ্ধে অভিযোগ এবং যে ভিডিওটি ভাইরাল হয়েছে তাদের ইতিমধ্যে পুলিশ সুপারের কার্যালয়ে সংযুক্ত করেছে। এই ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত রিপোর্ট পেলে সে অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।